হ্যালো সবাইকে, আজ আমরা আবারও একটি ভয়ানক ঘটনার দিকে নজর দিতে যাচ্ছি, যা 90 এর দশকের শেষ থেকে 2000 এর দশকের শেষ পর্যন্ত যুক্তরাজ্যে ঘটে। এই দশকে একটি হত্যার পরিকল্পনা এতটা চমকপ্রদ ছিল যে, হত্যাকারীদের মানসিকতা সম্পর্কে জানলে আপনার রক্ত শীতল হয়ে যাবে। 1987 সালে, সুরজিৎ কৌর মাত্র 16 বছর বয়সী ছিলেন। সেই একই বছরে তার বাবা মহিন্দর পাল সিং দালিওয়াল এবং মা সুরিন্দর কৌর তার জন্য একটি ছেলে খুঁজতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তারা 26 বছর বয়সী একটি ছেলে, সুখদেব সিং আতওয়ালকে তার জন্য পছন্দ করেন। যদিও সুরজিৎ বিয়ে করতে চাননি, তাকে জোরপূর্বক সুখদেব সিংয়ের সাথে বিয়ে করা হয়, যে তার থেকে 10 বছরের বড় ছিল। সুরজিৎ সবসময়ই মজাদার, সাহসী এবং আনন্দময় মেয়ে ছিলেন, এবং তার পরিবার বিশ্বাস করত যে বিয়ের পরও তার জীবনে সেই একই সুখ বজায় থাকবে। আসলে, সেই সময়ে ভারতের অনেক গ্রামে বেশিরভাগ পরিবারই রক্ষণশীল ছিল এবং মেয়েদের ছোটবেলা থেকে কঠোর তত্ত্বাবধানে রাখত, প্রায়শই তাদের বাড়ির বাইরে যেতে দিত না। এছাড়াও, মেয়েদের প্রায়ই তাদের কিশোর বয়স বা 20 বছরের শুরুর দিকে বিয়ে দেওয়া হতো। যদিও সুরজিতের বাবা মা যুক্তরাজ্যে থাকতেন, তারা পাঞ্জাব রাজ্যের একটি ছোট গ্রামের অন্তর্ভুক্ত ছিলেন, তাই তারা সুরজিতের বিয়ে তাড়াতাড়ি ঠিক করেন। বিয়ের আগে সুরজিৎ কৌর সুখদেব সিং এবং তার পরিবারের সাথে মাত্র একবার দেখা করেন। বিয়ের পর, সুরজিৎ জানতে পারেন যে তার শ্বশুরবাড়িতে কোন সিদ্ধান্ত নেওয়া হয় না তার বিধবা শাশুড়ি বাচন কৌর আতওয়ালের সাথে পরামর্শ না করে। বাচন কৌরের কথা ছিল চূড়ান্ত, এবং তিনি তার নিজের সন্তান ছাড়া সবাইকে তার নিয়ন্ত্রণে রাখতেন। 1988 সাল পর্যন্ত আতওয়াল পরিবারে মাত্র 5 জন সদস্য ছিলেন: পরিবারের প্রধান বাচন কৌর, তার বড় ছেলে সুখদেব সিং আতওয়াল, ছোট ছেলে হরদেব সিং আতওয়াল এবং তার মেয়ে বাজন কৌর। যাই হোক, সুরজিৎ আতওয়াল পরিবারে বিয়ে করার পর তার নাম হয় সুরজিৎ কৌর আতওয়াল। আতওয়াল পরিবার পশ্চিম লন্ডনের হেইজ শহরে থাকত। কিন্তু বিয়ের পর সুরজিতের জীবন নরকে পরিণত হয়। যে বয়সে তার পড়াশোনা করা এবং জীবনের বিভিন্ন দিক অনুসন্ধান করার কথা ছিল, সেই বয়সে তাকে তার শ্বশুরবাড়ির কাপড় ধোয়া, তাদের নোংরা বাসন পরিষ্কার করা এবং বাড়ি ঝাড়ু দেওয়া ও মোছার কাজ করতে হতো। এই সবের পরও, যদি কখনো গৃহস্থালির কাজে কোন ভুল করতেন, তার শাশুড়ি তাকে খুব রেগে যেতেন। এছাড়া, যখনই সুরজিৎ তার শ্বশুরবাড়ির সামনে কিছু বলতেন, তার স্বামী সুখদেব তাকে এতটাই মারধর করতেন যে, দুঃখী সুরজিৎ একা বসে কাঁদতেন। এখন আপনি হয়তো ভাবছেন কেন এত অত্যাচার সহ্য করার পরও সুরজিৎ তার বাবা মা বা ভাইদের এ সম্পর্কে কিছু বলতেন না। কিন্তু আপনার তথ্যের জন্য বলি, সুরজিৎ বহুবার তার ক্ষত তার পরিবারের কাছে দেখিয়েছেন। তবে তারা তাকে চুপ করিয়ে দিয়েছিলেন, বলেছিলেন, এটা কয়েকদিনের ব্যাপার মাত্র। তুমি ধৈর্য ধরে সহ্য করো, একদিন তুমি তোমার শ্বশুরবাড়ির হৃদয়ে জয় করবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সবসময় আনন্দময় থাকা সুরজিৎ এত দুঃখ কখনো দেখেননি, যতটা তিনি গত কয়েক মাসে আতওয়াল পরিবারের বাড়িতে আসার পর দেখেছিলেন। আসলে, সুরজিৎ কৌর 17 জুলাই 1971 সালে ইংল্যান্ডের কোভেন্ট্রি শহরে জন্মগ্রহণ করেন। তিনি এশলের হিল নামে একটি উপশহরে বড় হন। সুরজিতের 3 বোন এবং 2 ভাই ছিল, এবং তারা সবাই শুরু থেকেই ইংল্যান্ডে বসবাস করতেন। যেহেতু সুরজিৎ একটি শিখ পরিবারের অন্তর্গত ছিলেন, তাই তিনি এবং তার অন্যান্য ভাইবোনরা খুবই ঐতিহ্যবাহীভাবে বড় হয়েছেন। যাই হোক, 1989 সালে সুরজিতের দেবর হরদেবেরও একটি অ্যারেঞ্জ ম্যারেজ হয় একটি মেয়ে, সারবজিৎ কৌরের সাথে। সারবজিৎ ছিলেন তরুণ, অনুগত এবং খুবই সরল। কিন্তু বিয়ের কয়েকদিন পরই তিনিও আতওয়াল পরিবারের সত্যটা জানতে পারেন। আসলে, বাড়িতে বাচন কৌর তার 2 পুত্রবধূর সাথে একই রকম আচরণ করতে শুরু করেন। সারাদিন তাদের রান্না, পরিষ্কার এবং আতওয়াল পরিবারের প্রতিটি আদেশ পালন করতে হতো। মূলত, তারা আর আতওয়াল পরিবারের পুত্রবধূর মতো আচরণ পাচ্ছিলেন না, বরং চাকরের মতো ব্যবহৃত হচ্ছিলেন।
একটি সাক্ষাৎকারে সারবজিৎ উল্লেখ করেন যে 1991 সালে যখন তিনি এবং সুরজিৎ কয়েক মাসের ব্যবধানে গর্ভবতী ছিলেন, তখনও তাদের দাসীর মতো আচরণ করা হতো। যাই হোক, উভয়ই একটি করে সন্তানের জন্ম দেন, কিন্তু তারপরেও বাচন কৌরের তাদের প্রতি আচরণ পরিবর্তন হয়নি। তিনি এমনকি তার নাতি নাতনিদের সামান্য কান্নাতেও তাদের উপর চিৎকার করতেন। এমনকি যখন শিশুরা একটু বড় হয়, বাচন কৌর তাদেরকে দাদি না বলে মা বলে ডাকতে বলেন। বাইরে থেকে আতওয়াল পরিবার সকলের কাছে খুবই ধার্মিক এবং আনন্দময় মনে হতো। পুরো পরিবার নিকটবর্তী গুরুদ্বারা যেতেন, এবং যখনই কারো সাথে দেখা হতো, তারা কখনোই দেখাতেন না যে তাদের বাড়ির ভিতরে কি ঘটছে। তবে বাড়ির চার দেয়ালের মধ্যে নিরীহ সুরজিৎ তার স্বামী এবং শাশুড়ির অত্যাচার সহ্য করতেন। কিন্তু অনেক সময় মার খাওয়ার পরও সুরজিৎ তার স্বামী এবং শাশুড়ির মুখোমুখি হতেন। এই কারণেই তিনি সবচেয়ে বেশি সহিংসতার শিকার হন এবং তার এই চাকরির জীবনে তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েন। একদিন সুরজিৎ সিদ্ধান্ত নেন যে তিনি বাড়ি ছেড়ে একটি চাকরি খুঁজবেন, যাতে তিনি অন্তত কাজের সময়ে স্বাধীনতা অনুভব করতে পারেন। এরপর তিনি বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করেন এবং অবশেষে লন্ডন হিথ্রো বিমানবন্দরে কাস্টমস এজেন্ট হিসেবে চাকরি পান। এখানে তার সুন্দর এবং বন্ধুসুলভ ব্যক্তিত্বের কারণে তিনি অনেক নতুন বন্ধু তৈরি করেন এবং তাদের সাথে তার জীবন উপভোগ করতে শুরু করেন। তার নতুন বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি কিছু পশ্চিমা পোশাক এবং মেকআপ সামগ্রীও কিনেন। তবে সুরজিতের এই পরিবর্তন তার স্বামী সুখদেব এবং শাশুড়ি বাচন কৌরের ভালো লাগেনি। সুখদেব মনে করতে শুরু করেন যে তার স্ত্রী আর তার কথা শুনছেন না এবং তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন। কিন্তু বিষয়টি আরও খারাপ হয় যখন 1994 সালের জানুয়ারিতে বিরক্ত হয়ে 23 বছর বয়সী সুরজিৎ তার 3 বছরের মেয়ে পালভিন্দরকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। তবে কয়েকদিন পরই সুখদেব সিং তাকে খুঁজে বের করেন এবং আবারও তাকে মারধর ও হুমকি দেন যে যদি তিনি বাড়ি না ফেরেন তবে তিনি তাকে বাঁচতে দেবেন না। যদিও সুরজিৎ সুখদেবের সাথে বাড়ি ফেরার সম্মতি দেন, তিনি একটি শর্ত দেন যে তিনি আর সেই একই বাড়িতে থাকতে পারবেন না। আশ্চর্যের বিষয় হল, সুখদেব তার শর্ত মেনে নেন এবং বলেন যে তারা শীঘ্রই একটি আলাদা বাড়িতে চলে যাবেন। তারপর সুখদেব তার মা বাচন কৌরের সাথে কথা বলে তাদের বাড়ির পাশের বাড়িটি কেনেন। এরপর দম্পতি তাদের মেয়েকে নিয়ে প্রধান বাড়ির ঠিক পাশের বাড়িতে বসবাস করতে শুরু করেন। তবে যেহেতু সুরজিৎ তার চাকরির জন্য বাইরে যেতে শুরু করেন, সুখদেব সন্দেহ করতে থাকেন যে তিনি অন্য একটি পুরুষের সাথে সম্পর্ক করছেন। ফলস্বরূপ 1997 সালে যখন তিনি আবার গর্ভবতী হন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন, সুখদেব সেই শিশুকে স্বীকার করতে অস্বীকার করেন, প্রশ্ন তোলেন যে আসল বাবাকে। সুখদেবের কথায় সুরজিৎ খুব কষ্ট পান, কিন্তু এখন শুধু সুখদেব নয়, পুরো আতওয়াল পরিবারই তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। সুরজিৎও তার স্বামী সুখদেবকে ভুল প্রমাণ করার জন্য বহু চেষ্টা করেন, কিন্তু কেউ তার কথা শুনতে চায়নি। এই বাড়িতে জীবন সুরজিতের জন্য অসহ্য হয়ে উঠেছিল। তার শ্বশুরবাড়ির কঠোরতা এবং সহিংসতা সহ্য করে তিনি এখন এমন মানুষের প্রয়োজন বোধ করছিলেন যারা তাকে ভালোবাসবে। এ কারণে তিনি তার সহকর্মীদের সাথে আরও বেশি সময় কাটাতে চাইতেন। বিমানবন্দরে কাজ করার সময় তিনি এমন একটি পুরুষের সাথে বন্ধুত্ব করেন যে তাকে মূল্যায়ন করত। সে তার সাথে খুব স্নেহপূর্ণভাবে কথা বলতো এবং শীঘ্রই তারা প্রেমে পড়েন। সুখদেব সন্দেহ করছিলেন যে সুরজিৎ তার চাকরি শুরু করার পর থেকেই সম্পর্ক করছেন, কিন্তু এখন যখনই তিনি সকালে কাজের জন্য বাড়ি ছাড়তেন, সুখদেব প্রতিদিন তাকে অনুসরণ করতেন। যদি কখনো তিনি তার বন্ধুদের সাথে বাইরে যেতেন, সুখদেব সেখানেও তাকে অনুসরণ করতেন। কয়েক দিনের মধ্যে সুখদেব তার সম্পর্কে জানতে পারেন এবং এই তথ্য তার মা, ভাই এবং বোনের সাথে শেয়ার করেন। এই সম্পর্কে জানার পর আতওয়াল পরিবার অনুভব করে যে সুরজিৎ তাদের পরিবারের সুনাম নষ্ট করছেন, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তাকে শিক্ষা দেওয়া দরকার। তবে যখন সুখদেব তার স্ত্রী সুরজিতের সাথে এ বিষয়ে কথা বলেন,
তখন তিনি বুঝতে পারেন যে সবাই তার সম্পর্কে জেনে গেছেন এবং তিনি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে শুরু করেন। একদিন 1998 সালের নভেম্বরে সুরজিৎ সুখদেবের কাছে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। কিন্তু সুখদেব সিং এবং বাচন কৌর তার এই সিদ্ধান্ত মেনে নেননি। সুরজিৎ জানতেন যে তার স্বামী, তার মায়ের প্রভাবে, কখনো বিবাহ বিচ্ছেদে সম্মত হবেন না। এভাবেই দিন কেটে যাচ্ছিল এবং তারপর একদিন, ডিসেম্বর 1998-এ, তাদের প্রধান বাড়ির লাউঞ্জে একটি মিটিং হয় যখন সুরজিৎ বাড়িতে ছিলেন না। বাচন কৌর, সুখদেব সিং, হরদেব সিং, বাজন কৌর এবং এমনকি তার ননদ সারবজিৎ কৌরও এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। চা পান করার সময় বাচন কৌর সবাইকে বলেন, সুরজিৎ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং আমাদের পরিবারের সুনাম নষ্ট করছে, তাই আমাদের তাকে সরিয়ে ফেলতে হবে। আমি ভারতে কারো সাথে কথা বলেছি যে তাকে মেরে ফেলবে এবং তার সব চিহ্ন মুছে দেবে। সবাই বাচন কৌরের এই ধারণা খুব পছন্দ করেন, যার মধ্যে সুরজিতের স্বামী সুখদেব সিংও ছিলেন, যিনি তার স্ত্রীকে হত্যা করতে প্রস্তুত ছিলেন। কিন্তু এসব শুনে সারবজিৎ খুব ভয় পেয়ে যান। যদিও তিনি এ সম্পর্কে সুরজিৎকে জানাতে চেয়েছিলেন, তিনি তার স্বামী হরদেব এবং শাশুড়ি বাচন কৌরের ভয়ে সাহস করতে পারেননি। কিন্তু পরের দিন, বাচন কৌর সারবজিৎ কৌরকে ডেকে অবাক করে দেন এবং বলেন, আমাদের আত্মীয়দের এখানে 2টি বিয়ে আছে ভারতে, এবং আমি 2টিতেই উপস্থিত হতে চাই। কিন্তু আমার হৃদয় চায় তুমি আমার সাথে যাও, কারণ তুমি এই বাড়িতে আসার পর থেকে আমরা শাশুড়ি বউ একসাথে কোথাও যাইনি। এছাড়া, বাচন কৌর সুরজিতকে বলেন, আমরা লন্ডনে ফিরে এলে তুমি সুখদেবের সাথে বিবাহ বিচ্ছেদ নিতে পারো। এটি স্বাভাবিক মনে হয় এবং তিনি খুশি হন যে তিনি অবশেষে বিবাহ বিচ্ছেদ পাবেন এবং স্বাধীন জীবনযাপন করতে পারবেন। কিন্তু তিনি জানতেন না যে লন্ডন থেকে ভারতে এই যাত্রা তার জীবনের শেষ দিনগুলির মধ্যে একটি হবে। এখন ভারতে যাত্রার প্রস্তুতি শুরু হয় এবং বিমানের টিকিট কেনা হয়। লন্ডন থেকে তাদের যাত্রার টিকিট ছিল 3রা ডিসেম্বর 1998 এর জন্য, এবং তারা কয়েকদিন ভারতে থাকার পরিকল্পনা করেছিলেন। তারা পাঞ্জাব রাজ্যের 2টি বিয়েতে যোগ দেবেন এবং তাদের ফেরার টিকিট ছিল 18 ডিসেম্বরের জন্য। তবে 3রা ডিসেম্বর যতই কাছাকাছি আসতে থাকে, সারবজিতের উদ্বেগ বাড়তে থাকে। যদিও তিনি সরাসরি এ বিষয়ে সুরজিতকে কিছু বলেননি, তিনি তার স্বামী হরদেবকে বলেছিলেন যে তাদের মা বাচন কৌরকে এই পদক্ষেপ থেকে বিরত রাখতে হবে। কিন্তু হরদেব, যিনি তার মায়ের ভয় ছিলেন, সারবজিৎকে চুপ থাকতে বলেন। সারবজিৎ সরাসরি সুরজিতকে এ সম্পর্কে বলতে পারেননি, কারণ তিনি ভয় পেতেন যে যদি তিনি বাচন কৌরের পরিকল্পনা সম্পর্কে তাকে জানান এবং তারা জানতে পারেন, তাহলে তারা তার সাথেও কিছু করতে পারেন। তবে এখানে সারবজিৎ সুরজিতের জীবনের জন্য উদ্বিগ্ন ছিলেন, তাই তাকে বাঁচাতে তিনি তার সাধ্যমতো চেষ্টা করেন। তিনি বাচন কৌর এবং সুরজিতের বিমানের উড্ডয়নের কয়েক ঘন্টা আগে বাড়ি থেকে দূরে একটি টেলিফোন বুথে গিয়ে ক্রাইম স্টপার্সকে ফোন করেন। এই কলের মাধ্যমে তিনি ক্রাইম স্টপার্সের অপারেটরকে সেই মিটিং সম্পর্কে জানান যেখানে প্রথমবার বাচন কৌর সুরজিতকে হত্যার পরিকল্পনা করেছিলেন। এর পাশাপাশি, তিনি সুরজিতের ফ্লাইট নম্বরও ক্রাইম স্টপার্সকে জানান। এছাড়া, একই দিনে সারবজিৎ তার স্থানীয় পুলিশ স্টেশনে একটি চিঠি লেখেন, যেখানে তিনি বাড়িতে অনুষ্ঠিত মিটিংয়ের বিস্তারিত দেন এবং উপস্থিত পরিবারের সব সদস্যদের তালিকা দেন। তিনি ভারতে তাদের থাকার স্থানও উল্লেখ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। তবে সারবজিৎ চিঠিতে তার নাম উল্লেখ করেননি, কারণ তিনি তার শ্বশুরবাড়ির সামনে নিজেকে প্রকাশ করার ঝুঁকি নিতে পারেননি। যাই হোক, 3রা ডিসেম্বর, সুরজিত তার 7 বছর বয়সী মেয়ে এবং 9 মাস বয়সী পুত্রকে বিদায় জানিয়ে তার শাশুড়ি বাচন কৌরের সাথে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। এটি দেখে সারবজিৎ বাড়ির ভিতরে গিয়ে তার ঘরে বসে কাঁদতে থাকেন, কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে এখন হয়তো সুরজিত আর ইংল্যান্ডে ফিরবেন না। যদিও সারবজিৎ তার জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, তিনি ক্রাইম স্টপার্স থেকে কোন সাড়া পাননি, এমনকি পুলিশ তার চিঠিরও কোন উত্তর দেয়নি। আসলে,
পুলিশ কোন তদন্তই শুরু করেনি। হতে পারে পুলিশ তার লেখা চিঠি কখনো পায়নি, অথবা তারা এটি একটি মজা বা ভুয়া বলে মনে করে উড়িয়ে দিয়েছে, কারণ এটি বেনামি ছিল। এখন তারিখ আসে 18ই ডিসেম্বর 1998। বাচন কৌর একা ভারতে থেকে ফিরে আসেন, সাথে নেই সুরজিৎ। এটি দেখে সারবজিৎ সন্দেহ করতে শুরু করেন এবং যখন তিনি তার শাশুড়ি বাচন কৌরকে সুরজিৎ সম্পর্কে জিজ্ঞাসা করেন, বাচন কৌর বলেন, সুরজিৎ পাঞ্জাবে তার সময় খুব উপভোগ করছে, তাই সে আরও কয়েকদিন সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শুনে সারবজিতের মনে অদ্ভুত চিন্তা আসতে থাকে। কয়েকদিন এভাবেই কেটে যায়, কিন্তু যখন সুরজিতের বাবা জানতে পারেন যে তার মেয়ে 3রা ডিসেম্বর তার শাশুড়ি বাচন কৌরের সাথে ভারতে গেছেন, কিন্তু বাচন কৌর 18ই ডিসেম্বর একা ফিরে এসেছেন, তখন তিনি বাচন কৌরের কাছে তার মেয়ের সম্পর্কে প্রশ্ন করেন। তবে বাচন কৌর একটি মিথ্যা গল্প বলেন, যে সুরজিৎ ভারতে আরেকটি পুরুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছে এবং তারপর তার সাথে কোথাও অজানা স্থানে চলে গেছে। এ পর্যায়ে সুখদেব সিংহ বলেন, কিছুদিন আগে আমি সুরজিতের সাথে ফোনে কথা বলেছি, কিন্তু এখন সে শুধু তার প্রেমিকের সাথে থাকতে চায় এবং তার সন্তানদের আর পরোয়া করে না। তবে সুরজিতের বাবা মা এবং তার অন্যান্য ভাইবোনরা জানতেন যে তিনি কখনো এমন কাজ করতে পারেন না। এ কারণে 21শে ডিসেম্বর 1998 সালে তার ভাই জগদীশ সিং মেট্রোপলিটন পুলিশে যান এবং তার নিখোঁজ হওয়ার রিপোর্ট করেন। এরপর পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের তদন্ত শুরু করে। সে সময় পুলিশ যথাযথভাবে তদন্ত করেনি, যা আতওয়াল পরিবারকে তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকতে দেয়। এদিকে তার ভাই জগদীশ সিং এবং তার বাবা অবিরত পুলিশকে অনুসরণ করে যাচ্ছিলেন। ব্রিটিশ ফরেন অফিসেও বারবার গিয়ে তাদের অনুরোধ করেন যে তারা যেন ভারতে গিয়ে তদন্ত করে তার মেয়েকে খুঁজে বের করেন। অন্যদিকে আতওয়াল পরিবারের প্রতিটি দিন কাটছিল এই ভয়ে যে কিছু ভয়াবহ ঘটনা ঘটতে পারে সারবজিৎ এবং তার সন্তানদের সাথে। তবে 1999 সালের ফেব্রুয়ারিতে সুরজিতের স্বামী সুখদেব তার 1 লাখ পাউন্ডের জীবন বীমার দাবি করতে চেষ্টা করেন। এতে তিনি ব্যর্থ হন এবং অবশেষে পুলিশি নজরদারি এড়াতে আদালতে সুরজিতের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। বিবাহ বিচ্ছেদের আবেদনে তিনি দাবি করেন যে তার স্ত্রী ভারতে গিয়ে আরেকজনের সাথে পালিয়ে গেছেন। তবুও 2000 সালের মে মাসে মেট্রোপলিটন পুলিশ আতওয়াল পরিবারের 4 জন সদস্যকে ভারতে সুরজিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করে। এই 4 জন ছিলেন পরিবারের প্রধান বাচন কৌর, তার 2 ছেলে সুখদেব সিং এবং হরদেব সিং, এবং তার ননদ সারবজিৎ কৌর। তবে তারা পুলিশ স্টেশনে মাত্র 1 দিন ধরে রাখা হয় এবং কিছু জিজ্ঞাসাবাদের পর সকলকে কোন অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়। পুলিশ সন্দেহ করেছিল যে সারবজিৎ বাচন কৌরের পরিকল্পনায় জড়িত হতে পারেন এবং ইচ্ছাকৃতভাবে পুলিশকে আংশিক গল্প দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। এটি সারবজিৎকে গভীরভাবে আঘাত করে, কারণ তিনি আসলে সুরজিতের জন্য ন্যায় বিচার চাইছিলেন। এরপর পুলিশ শহরের প্রতিটি কোণে সুরজিতের নিখোঁজ হওয়ার পোস্টার লাগিয়ে দেয় এবং তার সম্পর্কে কোন তথ্যের জন্য 1000 পাউন্ডের পুরস্কার ঘোষণা করে। তবুও কয়েক বছর ধরে পুলিশ কোন তথ্য পায়নি। আগে উল্লেখ করেছি, সারবজিৎ আতওয়াল পরিবারে তার জীবন নিয়ে সর্বদা ভয় থাকতেন। এ কারণে 2004 সালে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হওয়ার কারণে তিনি একটি প্যানিক অ্যাটাকের শিকার হন এবং হাসপাতালে ভর্তি হন। তবে হাসপাতালে সুস্থ হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি যেকোনো মূল্যে আতওয়াল পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করবেন। তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি সরাসরি তার বাবা শের সিং বাথের বাড়িতে যান, যেখানে তিনি তাকে সেই মিটিংয়ের বিষয়ে সব বলেন যেখানে সুরজিতকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই কথা শুনে শের সিং বাথ তার মেয়ে সারবজিৎকে পুলিশে গিয়ে বয়ান দিতে বলেন। এরপর তিনি সাহস করে পুলিশ স্টেশনে গিয়ে পুরো গল্প বলেন। তবে পুলিশ 2005 সালে মামলাটি পুনরায় খুলে আতওয়াল পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করলে তিনি এবং তার বাবা মৃত্যুর হুমকি পেতে শুরু করেন।
ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ক্লাইভ ড্রিসকলের নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশের কিছু অফিসার ভারতে 10 দিনের জন্য যান প্রমাণ সংগ্রহ এবং সন্দেহভাজনদের সাক্ষাৎকার নিতে। জটিল তদন্তের পর 2005 সালের 3রা নভেম্বর পুলিশ আনুষ্ঠানিকভাবে বাচন কৌর, সুখদেব আথওয়াল এবং সারবজিতের স্বামী হরদেব সিংকে গ্রেফতার করে। 2006 সালের আগস্ট পর্যন্ত প্রমাণিত হয় যে বাচন কৌর এবং সুখদেব সিং সুরজিত কৌরকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তবে হত্যার পুরো গল্পটি যখন প্রকাশিত হয়, তখন তা সবাইকে হতবাক করে দেয়। ভারতে পৌঁছানোর পর বাচন কৌর এবং সুরজিতকে একজন ব্যক্তি, দর্শন সিং, যিনি বাচন কৌরের ভাই, গাড়িতে তুলে নেন। এরপর 5 এবং 6 ডিসেম্বর তারা পাঞ্জাবে দুটি বিয়েতে অংশ নেন। কয়েকদিন পর সুরজিত কেনাকাটা করতে চান, তাই বাচন কৌর তাকে কিছু টাকা দেন এবং তার ভাই দর্শন সিং এর সাথে যেতে বলেন। পরে দর্শন সিং এবং তার এক বন্ধু তাদের জিপ চালিয়ে বের হন এবং সুরজিত তাদের সাথে যান। কিছুক্ষণ পর যখন তিনি পিপাসিত বোধ করেন, দর্শন সিং তাকে গাড়ি থেকে জল দেন, যা মাদক মিশ্রিত ছিল। এর ফলে তিনি অচেতন হয়ে পড়েন এবং তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তারা তার সব গয়না খুলে নিয়ে তার দেহটি রাভি নদীতে ফেলে দেন, যা আজও উদ্ধার করা যায়নি। যাই হোক, 25শে এপ্রিল 2007 সালে সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে বিচার শুরু হয় এবং 3 মাস ধরে চলে। সারবজিৎ আদালতে বাচন কৌর এবং সুখদেব সিং এর বিরুদ্ধে 3 দিন ধরে সাক্ষ্য দেন। এরপর বাচন কৌর এবং সুখদেব সিং উভয়ই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। সাজা ঘোষণার সময় বাচন কৌরের বয়স ছিল 70 বছর, যা তাকে অপরাধের ইতিহাসে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রাচীনতম নারীদের একজন করে তোলে। তবে 20 বছর কারাভোগের পর বাচন কৌর প্যারোলে মুক্তির যোগ্য হতে পারতেন, এবং সুখদেব সিং 27 বছর পর যোগ্য হতে পারতেন। 2009 সালের মার্চ মাসে বাচন কৌর তার দণ্ড ও সাজা উভয়ের বিরুদ্ধে আপিল করেন। যদিও তার সাজার বিরুদ্ধে আপিল খারিজ করা হয়, কিন্তু তার বয়স এবং অসুস্থতার কারণে তার সর্বনিম্ন কারাভোগের সময় কমিয়ে 15 বছর করা হয়। এর ফলে 2022 সালে বাচন কৌর জামিনে মুক্তি পান। তবে দুঃখের বিষয় হল, ভারতে আসল হত্যাকারী দর্শন সিং এবং তার সহযোগীকে কখনো ধরা যায়নি। অন্যদিকে, সারবজিৎ তার স্বামী হরদেব সিংকে তালাক দিয়ে তার 4 সন্তানকে নিয়ে অন্য জায়গায় চলে যান। এছাড়া, তিনি তার কষ্টের কথা এবং সুরজিতের গল্প একটি বইয়ে লিখেছেন, যার শিরোনাম শেমড, দ্য অনার কিলিং দ্যাট শোকড ব্রিটেন। আপনারা হয়তো ভাবছেন সুরজিতের 2 সন্তানের কি হলো। জানতে চান, তাদের বাবা সুখদেব সিং গ্রেফতার হওয়ার পর একটি সামাজিক সেবা সংস্থা তাদের দায়িত্ব নিয়েছিল। প্রাণবন্ত সুরজিত তার শেষ মুহূর্তেও আনন্দিত ছিলেন, কেনাকাটা উপভোগ করছিলেন, কিন্তু তিনি জানতেন না যে কিছু নরপিশাচ তার হাসি চিরদিনের জন্য মুছে দেবে। এইভাবে, সুরজিৎ কৌর আথওয়ালের অনার কিলিং কেস এখানেই শেষ হয়। এছাড়া, যদি আপনি চান যে আমরা কোন বিষয়ে বিস্তারিত ভিডিও তৈরি করি, তাহলে আপনি সেই কেসের নাম মন্তব্যে লিখতে পারেন। আমাদের প্রচেষ্টার প্রশংসা করলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন। ধন্যবাদ।